স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শায়লা রহমান ইমা। সেনাবাহিনীর প্রতি আস্থা আছে, তবে তাদেরকে যেন কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান দলটির নেতারা। আওয়ামী লীগের রাজনীতি এবং নিবন্ধন বাতিলের দাবিতে গেল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে শনিবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে নাগরিক পার্টির নেতাকর্মীরা বলেন, জুলাইয়ে যে বিপ্লব শুরু হয়েছে সে বিপ্লব এখনও শেষ হয়নি, কারণ আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে। ভোটের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তারা সাবধান হয়ে যান। শেখ হাসিনাকে বাংলাদেশে আর কখনো ফিরতে দেয়া হবে না জানিয়ে পার্টির নেতারা বলেন, সেনাবাহিনীকে ব্যবহার করে কেউ যদি আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন, কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে রাজপথে আবারও নামবে ছাত্র জনতা। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক, কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। এর আগে সকালে বাংলা মোটরের দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটি জাতীয় নির্বাচনে প্রার্থীর সর্বনিম্ন বয়স 23 আর 16 বছর বয়স থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব দেবে বলে জানানো হয়। এছাড়া নেতারা জানান, রবিবার ঐকমত্য কমিশনের কাছে তাদের প্রস্তাবনা জমা দেয়া হবে। ডিবিসি নিউজ ডেস্ক। দুঃখজনকভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এমন মন্তব্য করেন রাজনীতিতে ভিন্ন মত থাকলেও দেশের মানুষ গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে একমত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে 12 দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এখানে উপস্থিত আমরা প্রত্যেকই রাজনীতিবিদ। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বোঝা যায়? গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশ নিয়ে প্রশ্ন তুলে বিএনপি বলছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। তাই ন্যূনতম সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনের তাগিদ দেওয়া হয়। আগামীকাল ঐকমত্য কমিশনে বিএনপির সংস্কার প্রস্তাব জমা দেবে বলেও জানানো হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন। মনে হবে যে উপযুক্ত সময়। সংবাদ সম্মেলনে অংশ নেন মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে, এনসিসি নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে। সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে, তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা দেওয়ার এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সতর্ক করেন বিএনপি মহাসচিব। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকার পাশাপাশি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা নিয়েও অভিযোগ করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই শুভকর নয়। আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়। সাব্বির রুজ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ যুক্ত করা নিয়ে আপত্তি জানিয়েছে খেলাফত মজলিস। সেই সঙ্গে ইসলামের স্পষ্ট বিরোধী কোনো আইন না করারও দাবি দলটির। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলটির মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। এরপর সংলাপে বাংলাদেশ লেবার পার্টি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে মত দিয়েছে। 15 বছরের আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদ পতনের পর দাবি ওঠে দেশ গঠনে নানামুখী সংস্কারের। পরে অন্তর্বর্তীকালীন সরকার 6টি সংস্কার কমিশন গঠন করে, যাদের সংস্কার প্রস্তাবনার আলোকে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য কমিশনের সাথে সংলাপের দ্বিতীয় দিনে খেলাফতে মজলিস ও লেবার পার্টি কমিশনের সামনে তাদের প্রস্তাবনা তুলে ধরে মতামত দেন। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ইসলামের স্পষ্ট বিধানের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না। সংবিধানে একটা ধারা থাকতে হবে, ইসলামের স্পষ্ট বিধানের বিরুদ্ধে আইন করা যাবে না। এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন। নারীদের ব্যাপারে আমরা উন্মুক্ত আলোচনা, উন্মুক্ত প্রতিযোগিতা, কোনো কোটা সিস্টেমের প্রয়োজন নাই। এই জন্য মানবিক মর্যাদা থাকলে পরে বহুত্ববাদের কোনো প্রয়োজন নাই। পরে লেবার পার্টি সভাপতি জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে তারা, তবে দেশকে 4টি প্রদেশে ভাগের বিপক্ষে। আমরা মনে করি যে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দরকার আছে। আমরা এই 4টা প্রদেশকে আমরা সন্দেহের চোখে আমাদেরকে দেখি যে বাংলাদেশের মতো জায়গাতে প্রদেশগুলো হলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। সংলাপের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির আশাবাদ, আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে। আপনারা আন্তরিকভাবে যেই মতামতগুলো জানিয়েছেন সেই মতামতগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা শুরু করব এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। রবিবার সংস্কার প্রস্তাব নিয়ে মতামত জমা দেওয়ার কথা রয়েছে বিএনপির। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। টিআরপি ও পত্রিকার সার্কুলেশনে বড় ধরনের জালিয়াতির প্রমাণ পেয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কারে সুপারিশ জমা দেওয়ার পর কমিশন প্রধান জানান, এক ব্যক্তি যাতে একাধিক গণমাধ্যমের মালিক না হতে পারেন সেই সুপারিশ করা হয়েছে। সংবাদকর্মীদের নিরাপত্তা এবং আর্থিক নিশ্চয়তার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে সুপারিশে। গত বছরের 18 নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের জন্য সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। 4 মাসের বেশি সময় পরে শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এরপর প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, মালিকানায় সমস্যা রয়েছে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। সুপারিশ করা হয় এক ব্যক্তি যেন একাধিক গণমাধ্যমের মালিক না হন। আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের মিশন স্টেটমেন্ট কি ছিল? মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না, যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। টিআরপি ও পত্রিকার সার্কুলেশন নিয়ে জালিয়াতির কথাও বলেন কমিশন প্রধান। পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি রেটিং পয়েন্ট যেটা, এই দুইটার ক্ষেত্রেই যে ধরনের জালিয়াতি হয়, এই জালিয়াতিটা বড় ধরনের জালিয়াতি, সেটার প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL তারা এখন টিআরপি রেটিং করে। তারা এই দায়িত্বটা নেওয়ার প্রথম বছরের মধ্যে 8000 ডিভাইস বসানোর কথা ছিল। গত ডিসেম্বর পর্যন্ত মাত্র 200 ডিভাইস বসিয়ে তার উপরে টিআরপি রেটিং দিয়েছে। এই রিপোর্ট যখন তৈরি করা হয়, লেখা হয় গত সপ্তাহে, তখন তারা বলেছে এর মধ্যে আর 100 বেড়েছে।
300 ডিভাইসে তারা টিআরপি রেটিং করছে। সংবাদকর্মীদের নিরাপত্তা ও আর্থিক নিশ্চয়তার বিষয়েও জায়গা পেয়েছে কমিশনের প্রস্তাবে। বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা সেই ইকুয়াল লেভেলে, অর্থাৎ বিসিএস ক্যাডার সার্ভিসের 9ম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। স্বাধীন সাংবাদিকতার উপর অযৌক্তিক বিধিনিষেধ সহ বেশ কিছু বিষয়ে পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি নিয়ে হাইকোর্টের রায়ের প্রতিবাদে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান, ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তি করতে উচ্চ আদালতে যে রায় দিয়েছে তাতে নতুন করে বৈষম্য তৈরি হয়েছে। এছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা রাখা হয়েছে। এই বৈষম্য নিরসনের পাশাপাশি আরও 6 দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। পিরোজপুরের নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা, ভাঙচুর এবং লুটের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে পিরোজপুর শহর থেকে তাকে গ্রেফতার করে পিরোজপুর সদর থানা পুলিশ। এর আগে হামলা, ভাঙচুর, কর্মচারীদের মারধর এবং টাকা ছিনতাইয়ের ঘটনায় সকালে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করে নির্মাণাধীন মসজিদটির সাইট ম্যানেজার শহীদুল ইসলাম। পরে অভিযান চালিয়ে সানিকে গ্রেফতার করা হয়। এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদবাজারের খবর। সিলেটের ঈদবাজার জমে উঠেছে পুরোপুরি। দম ফেলার ফুরসত নেই বিক্রেতাদের। নানা বয়সী ক্রেতার আনাগোনায় মুখরিত বাজার এবং শপিং মল। যদিও পণ্যের বাড়তি দাম নিয়ে ক্রেতাদের মাঝে কিছুটা হতাশা থাকলেও চাঁদ রাত পর্যন্ত জমজমাট ব্যবসার প্রত্যাশা ব্যবসায়ীদের। প্রশাসন বলছে, ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেটের অভিজাত শপিং মল কিংবা সাদামাটার দোকানপাট, কোথাও ব্যস্ততার কমতি নেই। শহরের পাশাপাশি দূর দূরান্তের ক্রেতারাও আসছেন পরিবার পরিজন নিয়ে। নারী পুরুষ কিংবা শিশু, পোশাক, প্রসাধনী ও ফুটওয়্যারের দোকানে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। পণ্যের মানকে প্রাধান্য দিলেও দাম বেশি বলছেন ক্রেতারা। বাজার তো জমজমাট, প্রাইসও জমজমাট। দেখতেছি এখনো সবকিছু এখনো দেখা হয় নাই, যদি ভালো লাগে তাহলে কিনবো। বিক্রেতারা বলছেন, এবার ভারতীয় পোশাকের পাশাপাশি বেড়েছে পাকিস্তানি ড্রেসের কদর। পোশাক প্রসাধনী দুটিরই কালেকশন বেশি। প্রত্যাশা অনুযায়ী তাই বিক্রির আশাও করছেন ব্যবসায়ীরা। 10 রোজার পর থেকে একটু ভিড়, আনাগোনা, কাস্টমারদের আনাগোনা হয়েছে। হ্যাঁ, আর সেল ভালোই হচ্ছে, খারাপ না। এদিকে প্রায় ভোর পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকায় সার্বিক নিরাপত্তা নিয়ে বাড়তি আয়োজন রেখেছে কর্তৃপক্ষ। সবাই আসলে নিরাপদে শপিং করবে, এইটার জন্য আসলে আমাদের অনেকগুলা পদক্ষেপ আমরা নিছি। আমাদের সিকিউরিটি ব্যবস্থা, পুলিশ প্রশাসনের টিম থাকতেছে আমাদের কুমারপাড়ায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। জুলাই বিপ্লবে যশোর ও নড়াইলে শহীদ ও আহতদের স্বজনদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বিকেলে যশোরের ঘোপ এলাকায় শহীদ আবদুল্লার বাড়িতে গিয়ে উপহার সামগ্রী তুলে দিয়ে কার্যক্রম শুরু করেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম। উপহার সামগ্রী এবং তারেক রহমানের শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন শহীদ আবদুল্লার মা, বাবা, স্ত্রী এবং স্বজনরা। এই কার্যক্রমের অংশ হিসেবে শহীদ ও আহতদের আরও 27 জন স্বজনকে ঈদ উপহার দেওয়া হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব সামগ্রী দেওয়া হচ্ছে। এবার দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর জেনে যাব সহকর্মী তৌহিদুল ইসলামের কাছ থেকে। তৌহিদুল। ইমা, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদুল ইসলাম। জাতীয় ক্রিকেট দল নিয়ে পরিকল্পনা ফাইলবন্দি করে রাখলে চলবে না, প্রয়োগ করতে হবে মাঠ ও মাঠের বাইরে। সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান বললেন, 2027 বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু করতে হলে কাজ শুরু করতে হবে এখন থেকেই। তাহলে আইসিসি ইভেন্টে দৃশ্যমান হবে টাইগারদের উন্নতি। ফার্স্ট ওভারে মনে হয় আমাদের আর্লি ব্যাটসম্যানরা কিন্তু আউট হয়ে চলে আসে, তখন থেকেই কিন্তু আমরা
প্রেশারে পড়ে যায়। ওয়ানডে স্ট্যাটাস মিলেছে প্রায় 4 দশক আগে। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি পেরিয়ে গেছে 2 যুগ। তারপরও 1997 সালে আইসিসি ট্রফি ছাড়া বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশের নেই কোনো শিরোপা। এমনকি উপমহাদেশীয় টুর্নামেন্টেও ট্রফি জয়ের রেকর্ড নেই টাইগারদের। আমেরিকা যেটা হলো যে আমরা অনেক দু একটা ইজি ম্যাচ জিততে পারতাম, সেটা আমরা জিততে পারিনি বিকজ অফ ক্রিকেটের থেকে ক্রিকেটের বাইরে কথাবার্তা আমরা অনেক বেশি বলি। সো আমাদের মধ্যে ফোকাসটা থাকতে হবে যে জিনিসটা যে আমরা 2027-এ খেলতে যাচ্ছি, ফোকাসটা কিন্তু এখন থেকে কিন্তু রেডি করে ফেলতে হবে। টাইগারদের সাবেক অধিনায়ক আকরাম খান বললেন, একটা বৈশ্বিক টুর্নামেন্টে ট্রফি জেতার মিশনে নামতে হলে বেশ কিছু ভাবনা মাথায় রেখেই শুরু করতে হয় প্রস্তুতি। এই সাবেক অধিনায়কের মতে 2027 বিশ্বকাপে ভালো কিছু করতে হলে বিসিবিকে মাঠে নামতে হবে এখনই। প্ল্যানটা হলো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যে সবচেয়ে বিগেস্ট প্রবলেম, উই ডোন্ট হ্যাভ এনি পেশেন্স। প্ল্যানটা কিন্তু 2-4 বছর আগে থেকে করতে হবে। কে আমার কোচ থাকবে, কে আমার ফিজিও থাকবে, ট্রেনার থাকবে, এবং ন্যাশনাল টিম কাকে কাকে আমি হয়তো 17-18 জন আমি টার্গেট করে ফেললাম। আমরা সবসময় দেখে আসতেছি যে আমাদের ওয়ার্ল্ড কাপের 1 মাস আগেও আমরা টিম করতে পারি না, কিন্তু যেখানে অন্য দলগুলো কিন্তু আমরা 2 বছর আগে থেকে কিন্তু টিম করে বসে থাকি। দেশের ঘরোয়া ক্রিকেটেরও বেশ পরিবর্তন দেখছেন আকরাম। মানসম্পন্ন উইকেট আর ক্রিকেটারদের পারফরমেন্স সব মিলিয়ে আগামীর পাইপলাইন সমৃদ্ধ হওয়ার প্রত্যাশার কথা বললেন এই বোর্ড পরিচালক। ঢাকা প্রিমিয়ার লিগে আপনার 400 রান হচ্ছে, সেটাও কিন্তু ভেরি পজিটিভ যে ভালো প্লেয়ার আসতেছে। কিন্তু এখন যদি আপনার ভালো প্লেয়ার আসে তাহলে আপনার হয়তো বা উইকেটের উপর ডিপেন্ড করতেছে। আগে ভালো উইকেটও আমরা এত রান করতে পারতাম না, বাট এখন হয়তো বা ব্যাটসম্যানরা রান করছে। আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে হলে ঘরোয়া ক্রিকেটের সাথে অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই। সেই সামর্থ্যও আছে বিসিবির, বললেন এই সাবেক অধিনায়ক। তাহলে ডোমেস্টিক স্ট্রাকচার নিয়ে কথা বললে আমাদের কিন্তু অনেক কোয়ালিটি প্লেয়ার কিন্তু এর আগে আসছে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। 2023 এশিয়া কাপের পর থেকে জাতীয় দলের বাইরে টাইগারদের ওপেনার নাইম শেখ। তবে গেল 2 বছরে ঘরোয়া ক্রিকেটে নিজেকে বারবার প্রমাণ করে গেছেন এই ব্যাটার। ডিপিএল, এনসিএল কিংবা বিপিএল সব আসরেই ব্যাট হাতে সবার উপরে নাইম শেখ। ডিপিএল এর চলতি আসরে রয়েছেন দারুণ ছন্দে। জাতীয় দলের ওপেনিং এর সমস্যা সমাধানে এবার নাইম শেখ হতে পারেন আস্থার নাম। লম্বা সময় ধরেই ওপেনার সংকটে টাইগার ক্রিকেট। তানজিদ তামিম, লিটন সৌম্য, শান্ত কিংবা মিরাজ কাউকে দিয়েই মেলেনি ধারাবাহিক সাফল্য। বোলিং ইউনিট নিয়মিত পারফর্ম করলেও টপ অর্ডারদের ব্যর্থতায় সাম্প্রতিক বৈশ্বিক আসরগুলোতে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। দলের ওপেনিং সমস্যা সমাধানে আশার আলো দেখাচ্ছেন নাইম শেখ। 3 ফরম্যাটেই জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন নাইম, তবে কাজে লাগাতে পারেননি সুযোগ। ব্যর্থতার গ্লানি সঙ্গী করেই বাদ পড়েছেন দল থেকে। অবশ্য বর্তমান প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে আলাদাভাবে নজর কেড়েছেন এই বাঁহাতি ওপেনার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের 2022-23 মৌসুমে 16 ম্যাচে নাইম তুলেছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ 932 রান। গেল বছরে ডিপিএলেও তার ব্যাটে এসেছে 536। শুধু ডিপিএল নয়, প্রথমবারের মতো টি20 ফরম্যাটে আয়োজিত এনসিএল আসরে উজ্জ্বল ছিল নাইমের ব্যাট। ঢাকা মেট্রোর হয়ে খেলা এই ওপেনারের ব্যাটে আসে টুর্নামেন্ট সেরা 316 রান। এমনকি সবশেষ বিপিএলেও নাইমই ছিল সেরাদের সেরা। 14 ম্যাচ খেলে তুলেছিলেন 511 রান। স্ট্রাইক রেটটা ছিল 143.94। চলছে ডিপিএল এর 2024-25 মৌসুম। সেখানেও নাইম শেখের ধার কাছে নেই আর কোনো ব্যাটার। প্রাইম ব্যাংকের জার্সিতে ডাক মেরে আসর শুরু করলেও 176 রানের অনবদ্য ইনিংস সহ 2 সেঞ্চুরি ও 1 হাফ সেঞ্চুরিতে নাইম করেছেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ 459 রান। স্ট্রাইক রেটটা 120-এর ওপর, এভারেজ 76.50। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক এই পারফরমেন্স বলছে জাতীয় দলের জন্য কতটা প্রস্তুত নাইম শেখ। 2023 এশিয়া কাপে বাদ পড়া নাইম আর লাল সবুজের জার্সিতে সুযোগ না পেলেও এবার নির্বাচকদের গুডবুকে রয়েছে তার নাম। সব মিলিয়ে বলাই যায় নাইমের জাতীয় দলে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। আর এই ছিল আমার কাছে খেলার দুনিয়া। এবার চলে যাচ্ছি শাহলা রহমান ইমার কাছে। ধন্যবাদ তৌহিদ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।